হন্টিং অ্যাট দ্য এন্ড পার্ট 34 চ্যাপ্টার 28 দ্য শ্যাডো। ফাকিং নির্বোধ সব মানুষ, মাথার ভেতর ঢোকেই না এরা কতটা বিকৃত। আমি ঠিক সময়ে এখানে এসে পৌঁছালাম আর দেখলাম মার্ক এক পুতুলের মতো সাজা মেয়েটাকে হাঁ করে তাকিয়ে দেখছে, যখন তার স্ত্রী ক্যালেরিয়ে ঠিক তার পাশেই বসে আছে আর সে ওই কিশোরীকে চোখ দিয়ে ধর্ষণ করছে। ক্যালেরি একটু ঈর্ষান্বিত লাগছে না, বরং মেয়েটির জন্য ভীষণ চিন্তিত লাগছে। আমার সমস্ত শক্তি ধরে রাখতে হচ্ছে যেন মার্কের কাছে গিয়ে ওর মাথা ধরে ওই কাঠের বেঞ্চে থেতলে দেই যতক্ষণ না ওর মগজের হাড় গুঁড়ো হয়ে যায়। কিন্তু আমি ছায়ার থেকে মার্কের দিকে এক চোখ রাখছি, আরেক চোখে ভিড়ের দিকে নজর রাখছি। আমার ছোট্ট ইঁদুরটাকে খুঁজছি। আজ রাতেও ডিস্ট্রাক্ট হতে পারে আর সেটা আমাকে বিপদে ফেলতে পারে। ঘাড় ঘুরিয়ে একটা নিঃশ্বাস ফেলি। অ্যাডি যদি মার্কের সামনে না আসে তাহলে ও নিরাপদে আনন্দ করতে পারবে। মার্ক আর তার পার্টনাররা এখানে এসেছে এক দুইটা বাচ্চা চুরি করার উদ্দেশ্যে, তবে নিজেরা এই নোংরা কাজ করবে না। ওরা পাবলিক ফিগার, ধরা পড়ার ঝুঁকি নেবে না। দেখা যাচ্ছে কেউই তাদের বাচ্চাদের নিয়ে আসেনি, যা প্রমাণ করে ওরা প্ল্যান করে এসেছে যেন বাচ্চারা ঝামেলা না করে। লোক দেখানোর জন্য বউদের নিয়ে ঘুরতে এসেছে, এর বেশি কিছু না। কিন্তু বাজি ধরে বলতে পারি মার্ক গোপনে ছবি তুলবে আর তার ল্যাকিকে পাঠাবে যাকে সে মজাদার মনে করবে। আজ রাতে আমার লক্ষ্য হলো কোনো অপহরণ যেন সফল না হয়। মার্কের প্রতিটি পার্টনার আর যাদের টার্গেট করবে তাদের উপর নজর রাখতে মেলায় আমি ছড়িয়ে ছিটিয়ে বেশ কয়েকজন মানুষ মোতায়েন করেছি। আর কোনো সন্দেহজনক কিছু দেখলেই তারা রিপোর্ট করবে। এবং মনে হচ্ছে মার্ক তার প্রথম টার্গেট বেছে নিয়েছে। পুতুলের মতো মেয়েটি মার্কের সাথে চোখাচোখি খেলছে, এমনভাবে হাসছে যেন নেশাখোর আর তার ডিলারের হাসি বিনিময়। সে শিশু নয়, তবে যথেষ্ট তরুণ, যাকে সহজেই চামড়ার ব্যবসায় বিক্রি করে দেওয়া যাবে। মার্কের ওপর নজর রেখেছি। আমি জানাই যে আর অন্য ভাড়াটে যোদ্ধরা আমার কানে লাগানো ইয়ারপিসে আমাকে শুনতে পারছে। ভিড়ের মধ্যে দিয়ে সতর্কভাবে গিয়ে মেয়েটির মুখটা স্পষ্ট দেখতে চেষ্টা করি। তার অদ্ভুত হাসি চ্যালেঞ্জ ছড়ে দিচ্ছে। কোনো কথা না বলেও তার চোখের ঝলক বলে দিচ্ছে এটা কেবল কাজের জন্য করা অভিনয় নয়। ক্যালেরি এখনও মেয়েটির দিকে তাকিয়ে আছে, কিন্তু তার শরীর থেকে ভয়ের গন্ধ বের হচ্ছে, যেটা ওর মেকআপ করা গালে স্পষ্ট। মার্ক তা খেয়াল করছে না, কিন্তু পুতুলটা ঠিকই খেয়াল করছে। মেয়েটি বেঞ্চ থেকে লাফিয়ে নেমে মার্ককে উইং করে এবং অ্যানি প্লে হাউস নামে ভুতুড়ে বাড়ির দিকে দৌড়ে যায়। মার্ক তার দিকেই তাকিয়ে থাকে, তার পাছার দিকে চোখ সাটিয়ে রাখে আর তার শুকনো ঠোঁট চাটে। এরপর সে পকেট থেকে ফোন বের করে কল করে। আমি চোখ শুরু করে এক চোখে মার্কের দিকে, আরেক চোখে পুতুলের দিকে তাকাই, যে অ্যানি প্লে হাউসের ভেতরে ঢুকে গেছে। মার্ক মাত্র 1 মিনিট কথা বলে ফোন রেখে দেয় এবং ক্যালেরির দিকে ঘুরে তাকায়। তার স্ত্রী সামান্য মাথা নাড়ে। ক্যালেরি কি জানে তা আমার অজানা। মার্ক তার বেশিরভাগ কাজ গোপন রাখে, তবে অনুমান করি তার স্ত্রী পুরোপুরি অজানা নয়। এরপর ভুতুড়ে বাড়িগুলো জীবন্ত হয়ে ওঠে, জানালা থেকে আলো ঝলকায়, ভয়ের সঙ্গীত বাতাসে ভেসে আসে আর মানুষের চিৎকারের সাথে মিশে যায়। রঙিন ধোঁয়া মাঠের উপরে ভেসে বেড়াতে বেড়াতে ভেতরে ঢুকে যায়। মানুষ দলে দলে ভুতুড়ে বাড়ির দিকে যেতে শুরু করে। তালা লাগানো দরজার বাইরে লাইন তৈরি হয়। মার্ক ক্যালেরি এর হাত ধরে টেনে তোলে আর দ্রুত হাঁটতে হাঁটতে অ্যানি প্লে হাউসের দিকে চলে যায়। আর মার্কের পেছনে ভিড়ের মধ্য দিয়ে তার পার্টনার জ্যাক মিলার আর রবার্ট এগিয়ে আসে। ভাই, এ যে কাণ্ড! 4 জনের ওপর নজর রাখছি। আমি ধীরে বলি, লোকেশন। যে জানতে চায় পেছনে কিবোর্ড ক্লিকের শব্দ শোনা যায়। এই পার্কের মালিক নিরাপত্তায় বিশ্বাসী নয়, কোনো ক্যামেরা নেই, তাই যে ড্রোন দিয়ে কার্নিভালের ওপরে নজর রাখছে, তবে কোনো বাড়ির ভেতরে গেলে ধরা পড়ে যাবে, তাই অপহরণের চেষ্টা হলে ড্রোনে ধরা পড়বে। অ্যানি প্লে হাউস প্রয়োজনে জানিও, বাটন বলে, আর তার গভীর গলার স্বর অন্যদের থেকে আলাদা করে চেনা যায়। আমি কিছু বলার জন্য মুখ খুলতে যাচ্ছি, ঠিক তখনই দেখি দারুচিনি রঙের চুলের এক ঝলক, যে ইতিমধ্যে অ্যানি প্লে হাউসের লাইনে দাঁড়িয়ে আছে। আমার সর্বনাশ! এই পুতুল মেয়েটা বোধহয় ঈশ্বরের সাথে ষড়যন্ত্র করেছে, কারণ একমাত্র দৈব হস্তক্ষেপেই জেড, দায়া আর এরা সবাই একসাথে এখানে জড়ো হতে পারে। মার্ক যখন লাইনে দাঁড়িয়ে থাকা অ্যাডির কাঁধে হাত রাখে,
সেটা দেখা মাত্র আমার পেটের ভেতরটা একেবারে খালি হয়ে যায়। মার্ক আর তার সহকর্মীরা ঠিক অ্যাডির পেছনেই দাঁড়িয়েছিল, আর মার্কের চোখ অ্যাডি আর ডায়ের পাছায় পড়তে 5 সেকেন্ডও সময় লাগেনি। তার চোখ টেনে তাদের মুখের দিকে নিতে বেশ কষ্ট করতে হয়েছে। তারপর বুঝেছে ওর সামনে কারা দাঁড়িয়ে আছে। অ্যারি ঘুরে তাকায়, তার চোখে অবাক ভাব ফুটে ওঠে, তারপর একটা জোর করে হাসি আর অতিরিক্ত উদ্দীপনা দেখানোর চেষ্টা করে। যদিও ক্রাইপেট কিপার টাইপের একটা বিকৃত বুড়োকে পেছনে পেয়ে সে বিরক্ত। দায়া মার্ককে উপরে নিচে একবার দেখে, তার ঠোঁটে বিনয়ী হাসি থাকলেও চোখে বিরক্তিকর ঝলক। আমি কয়েক মিনিট ধরে তাদের কথাবার্তা দেখি। মার্ক তার স্বভাবসিদ্ধ গর্বিত ভঙ্গিতে সহকর্মীদের সাথে তাদের পরিচয় করিয়ে দিচ্ছে। এখন আমি এদিকে এত ভালো চিনি যে বুঝতে পারি তার চুলের গোড়ায় ঘাম জমে উঠছে। নিশ্চিত মার্ক জানতে চেয়েছে আমি কোথায়। আমি শুধু জানতে চাই অ্যাডি কি উত্তর দিয়েছে। এই পুরো পরিস্থিতি আমার গা টাইট করে দিচ্ছে। আমি ওখানে গিয়ে তাণ্ডব বাঁধাতে প্রস্তুত হচ্ছি। আজ রাতে আমি অ্যাডিকে একটু স্পেস দিতে চেয়েছিলাম, কিন্তু সেটা আর সম্ভব নয়। এখন 4জন শিকারী যখন ওর সাথে ওই ভুতুরে বাড়িতে ঢুকতে যাচ্ছে, অ্যাডি আর ওর বন্ধুর বাড়ি ফেরার সম্ভাবনা খুব কম। অবশ্য আমি এখানে না থাকলে মার্ক আমাকে পছন্দ করে, কিন্তু সম্মান করে না, অন্তত সোসাইটির থেকে বেশি নয়। আর তার বন্ধুরা যখন 2জন সুন্দরী মেয়েকে কোনো অচেনা ভ্যানে তুলবে, তখন তারা আমাকে নিয়ে ভাববেও না। তখন তাদের মাথায় থাকবে শুধু যৌনতা আর টাকা। আমি সোজা মার্কের দিকে এগোতে থাকি। পথে এক ছেলেকে ধাক্কা দেই যে টার্নিং বেডে পুড়ে পুড়ে ফরটেইন অফ ইয়র্থ খুঁজে বেড়াচ্ছে। কোনো মানে হয় না, কিন্তু ছেলেটা বোধহয় বুদ্ধিহীন, কারণ সে আমাকে আসতে দেখে সরতে চায় না। ফলে সে মাটিতে পড়ে যায়, আর আমি গালাগাল শুনতে শুনতে এগিয়ে যাই। আমি পৌঁছানোর আগেই অ্যাডি আর ডায়াকে ভেতরে ঢুকিয়ে দেওয়া হয়। মার্ক আর তার বন্ধুরা বাইরে থেকে যায়। এই বাড়িগুলোতে ভিড় এড়ানোর জন্য মানুষ ঢোকানোর সীমা থাকে, বিশেষ করে যখন মানুষ দৌড়ায়, তখন তাদের জায়গা দরকার। মার্ক, আমি উঁচু গলায় হাসি মুখে বলি, হাসতে গিয়ে মুখের দাগগুলো টানতে থাকে। কিন্তু বুড়ো মার্ক নিজের অহংকারে এত ব্যস্ত যে টের পায় না। মার্ক ঘুরে তাকিয়ে অবাক হয়, কিন্তু অ্যাডির মতোই মুখে টান টান হাসি ফুটিয়ে তোলে। জ্যাক, তুই এসেছিস? আমি অ্যাডিকে ওর সুন্দরী বান্ধবীর সাথে ঢুকতে দেখলাম। ও বলল তুই বাথরুম খুঁজতে গেছিস। স্মার্ট ছোট্ট ইঁদুরটা। ও সম্ভাবনা খোলা রেখেছে যে আমি আশেপাশে আছি, যে কোনো মুহূর্তে হাজির হতে পারি। এই মেয়েটাকে আমি ভালোবাসি। আমি দাঁত বের করে হেসে বলি, হ্যাঁ, একটু শান্ত জায়গা পেয়ে গিয়েছিলাম বলে অলসভাবে পেছনের দিকে ইশারা করি। পুরুষ হওয়া ঈশ্বরের উপহার। সে হেসে আমার হাতে চাপ দেয়। তুই আমার সহকর্মীদের সাথে দেখা করেছিস? আমি তাড়াহুড়ো করে সৌজন্য বিনিময় করি, কিন্তু অস্থিরতা লুকাই না। এক কর্মী দরজা খুলে আমাকে ঢোকার জন্য দাঁড়িয়ে আছে। আমি কি আগে ঢুকে যেতে পারি? অ্যাডির সাথে দেখা করতে চাই। মার্ক হাত নাড়িয়ে ঢোকার অনুমতি দেয়। তার ঠোঁট টান টান হয়ে আসে। পেছন থেকে কেউ চিৎকার করে ওঠে দেখে আমি লাইনে কাটছি। মার্ক কিছু বলার আগে দরজা বন্ধ হয়ে যায়। এই বাড়িতে ঢুকতেই মনে হলো অন্য এক দানবের জগতে পা রাখলাম। চারপাশে গোলাপি রঙের বিভীষিকাময় পরিবেশ দেখে গা কেমন যেন হয়ে যায়। এটা কি পাগলামি? আমি ফিসফিস করে বলি। কিছুক্ষণের জন্য এই দৃষ্টিকটুর কারণে বিভ্রান্ত হয়ে যাই। যদি অ্যাডি আর আমার একটা মেয়ে হয়, আশা করি ওর বুদ্ধি থাকবে আর কালো পছন্দ করবে। সব গোলাপি দেখে চোখ কুকিয়ে আসে, মনে হচ্ছে বার্নি এখানে এসে হাগর করেছে। হায় ঈশ্বর! আমার চোখের কোণ দিয়ে অ্যাডির বাদামি চুলের ঝলক দেখি। চোখ ঘুরিয়ে তাকাতেই দেখি সে এক কোণার পেছনে অদৃশ্য হয়ে যাচ্ছে। এক দানব তার পেছনে ছুটছে। তাদের চিৎকারে ধোঁয়ার ভরা বাতাস মুখরিত হয়ে ওঠে। আমার মুখে হাসি ফুটে ওঠে। একটু স্বাদ পেলাম। পরে ওকে যেভাবে চিৎকার করাবো তার। আমার পা স্বয়ংক্রিয়ভাবে ওর পেছনে যেতে থাকে। পেছনের দরজা খোলার শব্দ হয়। মার্ক আর তার বন্ধুদের গলা শোনা যায়। আমি নিশ্চিত করব আমার মেয়েটা আর ওই গাধাদের মধ্যে যেন দেয়াল হয়ে থাকি। অ্যাডি আর দায়া মজা করবে। আসল দানবদের থেকে বিরক্ত না হয়ে ওরা যখন দৌড়ে সিঁড়ি বেয়ে উঠে যায়, হাসি আর চিৎকারের মধ্যে তাদের দেহ মিশে যায়। আমি তাদের দৃষ্টির বাইরে হারিয়ে ফেলি। আমি সিঁড়ি বেয়ে উঠে যাই। তাদের চিৎকার প্রথম দরজার পেছন থেকে শোনা যায়। আমি হলওয়ের দিকে তাকাই। এখানে দরজা এত বেশি যে বাস্তবে সম্ভব নয়। কিছু দরজা নকল, মানে ওরা বের হলে অন্য কোনো রুমে বের হতে পারে। এমনকি ওরা আবার এই হলওয়েতে ফিরে নাও আসতে পারে যদি রুমগুলো ভেতরে সংযুক্ত থাকে। দীর্ঘশ্বাস ফেলে হলওয়ে ধরে এগিয়ে যাই। কিছু রুমে উকি দিয়ে
সেরা লুকিয়ে থাকার জায়গা খুঁজতে চাই, হঠাৎ গান শোনা যায়, গায়ে ঠান্ডা শিহরণ বয়ে যায়, ঘাড়ের পেছনে লোম খাড়া হয়ে যায়। এটা হান্টেড হাউজের অংশ হতে পারে, কিন্তু মনের ভেতর কিছু একটা সতর্ক করছে, বিপদের আভাস দিচ্ছে। যতক্ষণ না কেউ হামলা করে কিছু করার নেই। গান উপেক্ষা করে এগিয়ে যাই, কোনো ফায়ারের জন্য বের হওয়ার দরজায় এক্সিট সাইন থাকার কথা আমি মনে করি। সেটা পেছনের কোনো রুমে থাকবে, তার বিপরীতে থাকা রুমে লুকিয়ে থাকলেও হলওয়ে দেখতে পারবো আর ঠিক বুঝতে পারবো কখন অ্যাডি বের হচ্ছে। আমি বাম দিকের রুমে ঢুকে ছোট রুমটা স্ক্যান করি, এক্সিট সাইন খুঁজতে থাকি। হঠাৎ অনুভব করি পেছন থেকে কেউ আসছে, যে আমাকে চায় না তার চা পার্টিতে। ঠিক তখনই একটা আলমারি আর ওয়ার্ড্রোব থেকে মেকানিক্যাল ম্যানিকিন বেরিয়ে আসে। আমার বুকের ভেতর হৃদস্পন্দন থমকে যায়, কিন্তু শান্ত থেকে পেছনে শত্রুর দিকে ফিরি। যাকে দেখতে পাই তা দেখে আমি চমকে যাই। সেই পুতুল মেয়েটা যে মারকে আগের মতো উত্ত্যক্ত করছিল, তার বাদামি চুল দুই দিকে ঝুঁটি করে বাঁধা, তাতে গোলাপি ফিতা লাগানো, তার বিবর্ণ বাদামি চোখে তীব্র দৃষ্টি। মেকআপের আড়ালেও সেই দৃষ্টি ফুটে উঠছে। কাছ থেকে দেখতে সে অনেক বেশি ভয়ের মতো, সম্ভবত কারণ তার চোখের দৃষ্টি খুনের ইঙ্গিত দিচ্ছে। নিচে তাই একে দ্রুত ওকে স্ক্যান করি। তার পরনে পাতলা সাদা নাইট গাউন, যেটা দেহের অনেক কিছু স্পষ্ট করে দিচ্ছে। পাতলা কাপড়ের ভেতর তার নিপলগুলো দেখা যাচ্ছে, কিন্তু সেদিকে আমার নজর নেই। আমার চোখ আটকে যায় তার উড়ুতে বাঁধা ছুরির আউটলাইনে। আমার রক্ত ঠান্ডা হয়ে আসে। যদি এই মেয়েটি আমার ছোট্ট ইঁদুরটিকে আঘাত করার চেষ্টা করে। ওরা কোথায়? আমি শান্তভাবে জিজ্ঞাসা করি। আমি অপেক্ষা করি তার মুখে বিভ্রান্তি দেখার জন্য। তারপর কে সম্পর্কে বলছি তা জানতে চাইবে, কিন্তু সে কোনো নিরাপত্তার অনুভূতি দেয় না। সে যেন ঠিকই জানে আমি কার কথা বলছি। তাদের তোমার হাত থেকে নিরাপদে রেখেছি, সে রাগে কেটে কেটে বলে। তারপর সে মাথা ঘুরিয়ে দেওয়ালে তাকায়। বাকি সবাইকে জানিয়ে দাও, দুইজন নারীকে অনুসরণ করা হচ্ছে। নিশ্চিত করো তারা নিরাপদে চলে যেতে পারে। আমি এটা সামলাচ্ছি। আমার মুখে অনিচ্ছাকৃত হাসি ফুটে ওঠে। আমার একা অংশ অবাক হয় কার সাথে কথা বলছে, কিন্তু বেশি মজা পাই যে সেভাবে ও আমাকে সামলাতে পারবে। তার চোখ এমন কিছু অনুসরণ করছে যে আমি দেখতে পাচ্ছি না, যেন কারো চলে যাওয়া দেখছে। তাহলে তুই পাগল নাকি? আমি বলি। সে পিছিয়ে যায়, আমার কথায় অপমানিত হয়। ফ্রাঙ্কলি আমার তাতে একটু মাথা ব্যথা নেই। এক অজানা অস্থিরতা পেটের ভেতর দুধের মতো ফেটে যাচ্ছে। অ্যাডি আর দায়া এখনো হলওয়ের পেছন দিকে আসেনি, আর এই ছোট্ট মেয়েটা মনে করছে আমি মার্কের মতো তাদের আঘাত করতে এসেছি। এবং আংশিকভাবে সে ভুলও নয়, কারণ আমি কেবল একজনকে আঘাত করতে চাই। আর যখন শেষ করব, সে আমার করা চিৎকার পছন্দ করতে শুরু করবে। সে রেগে গিয়ে বলে, আমাকে পাগল বলবি না, তুই নিজেই মেয়েদের শিকার করিস। আমি ভ্রু উঁচিয়ে হাসতে হাসতে বলি, এতে করে আমি বিকৃত হই, পাগল নই। তার ছোট্ট হাত মুষ্টিবদ্ধ হয়ে যায়, মুখ রাগে শক্ত হয়ে ওঠে। পুতুল মেয়েটি তার নাইট গাউন তুলে ছুরিটা বের করে আনে আর পেছনের দরজা বন্ধ করে দেয়। আমি বুঝতে পারি না হাসবো নাকি রেগে যাব। সে ইচ্ছাকৃতভাবে আমাকে আমার ছোট্ট ইঁদুর থেকে দূরে রাখছে, আর এতে আমি খুব খারাপ মেজাজে চলে যাচ্ছি। ওই ছুরি দিয়ে কি করবি পুতুল? আমি ঠাট্টার হাসি দিয়ে বলি, এটা দ্রুত শেষ হবে। তোরে খুন করব দানব। সে বলে, আমি এই ঝামেলার জন্য সময় পাই না। আমি যতক্ষণ এই রুমে চাকি ব্রাইডের সাথে আটকে থাকি, মার্কের হাতে তত বেশি সুযোগ চলে যাচ্ছে। যদি ওরা বুঝতে পারে আমি কোথাও নেই আর অ্যাডি অসহায় অবস্থায় আছে, তাহলে ওরা কোনো কিছুতেই থামবে না। এই মেয়েটার কথা বলার ইচ্ছে আছে, কিন্তু সময় ফুরিয়ে আসছে। আমি ওর দিকে তেড়ে যাই, কিন্তু অবাক হই এই দেখে যে ওর মধ্যে কতটা লড়াই করার ক্ষমতা আছে। আমি ওকে সামলে নিই। ওর অগোছালো আক্রমণ ছুরি দিয়ে শুরু হয়, শেষ হয় মুষ্টির ঘুষিতে। পুরো সময় জুড়ে সে একটা বাচ্চার মতো চিৎকার করে রেগে যাচ্ছে, কারণ কোনো আঘাত করতে পারছে না বলে। আমি ওর মুখে হতাশার ছাপ দেখতে পাই, ঠিক যেমন আমি ওকে আটকাতে চাই আর ও আমাকে থামাতে চায়। শেষমেশ আমি ওর নাকে একটা শক্ত ঘুষি বসাই, যার ফলে ওর পা ফসকে যায় আর সে মেঝেতে আছড়ে পড়ে। সে একটা ফালতু হুমকি দিয়ে চিৎকার করে ওঠে, কিন্তু আমার দৃষ্টি দরজার দিকে। আমি তার পাশ দিয়ে ঝড়ের গতিতে বেরিয়ে যাই। দরজা খুলে দৌড়াতে দৌড়াতে হল হয়ে ধরে এগিয়ে যাই। জ্যাকেল যে পেছনে থেকে চিৎকার করে ওঠে, কিন্তু আমি পাত্তা দেই না। আমি জানি না সে কার সাথে কথা বলছে, আর আমার কেয়ারও নেই। আমি হঠাৎ থেমে যাই যখন বাম দিকে তাকিয়ে দেখি রাতের সেই চারজন পুরুষ এক রুমে গাদাগাদি করে দাঁড়িয়ে আছে। আমি স্বস্তির নিঃশ্বাস ফেলি।
একটুখানি চাপা উৎকণ্ঠা কমে যায়, কারণ অ্যাডি কে ফাঁদে ফেলতে এখন ওরা সক্ষম হয়নি। যতক্ষণ না আমি শুনতে পাই ওদের মুখ থেকে বের হওয়া কথা, ও কোথায় গেল, মিলার জিজ্ঞাসা করে মার্কের দিকে তাকিয়ে। ভ্যান রেডি আছে, শুধু তাদের অবস্থান জানতেই হবে। আমি সোজা হয়ে যাই। আমার শরীর এমন শক্ত হয়ে যায় যেন মেরুদণ্ডে সিমেন্ট ঢেলে দিচ্ছে। আমরা খুঁজে বের করব। মার্ক শান্ত করার ভঙ্গিতে বলে, জ্যাক ওর সাথে ছিল না, তাই বিশৃঙ্খলায় সে তাদের হারিয়ে ফেলেছে। এখনই সঠিক সময়। তুমি বুঝতে পারছো তো, অ্যারি হারিয়ে গেলে জ্যাক যখন জানতে পারবে তখন তোমাকেই সামলাতে হবে। রবার্ট বলে ওঠে, তার মুখের সেই বাজে দাগগুলো দেখে মনে হচ্ছে তুমি ওকে ছোট করে দেখছো। মার্ক হাত নাড়িয়ে রবার্টের একদম যৌক্তিক উদ্বেগ উড়িয়ে দেয়। ও ওই দাগগুলো পেয়েছিল কারণ ও দুর্বল ছিল, রবার্ট। আমি নিঃশব্দে হেসে উঠি, মাথা পেছনে ফেলে কাঁধ দুলিয়ে দেই। ওর এই বোকামির কথা শুনে তারপর আমার হাসি চারপাশে ছড়িয়ে পড়ে। এই ছোট্ট রুমে ভয়ের শব্দের সাথে মিশে গিয়ে গম্ভীর হয়ে ওঠে। ওই চারজনের মাথা ঘুরে আমার দিকে তাকায়। তাদের মুখ থেকে রং উধাও হয়ে যায়। তারা ঘামছে এমনভাবে যেন তাদের সবচেয়ে খারাপ দুঃস্বপ্নকে তারা বাস্তবে দেখতে পেয়েছে। তারা খুব শীঘ্রই বুঝবে আমি ওই দুঃস্বপ্নেরও রাজা, আর তাদের দুঃস্বপ্ন আমার কাছে মাথা নত করে। আমি এমন এক দানব যেটা তারা কল্পনাতেও আনতে পারবে না। আমি রুমে ঢুকি, আমার মুখের হাসি আরও চওড়া হয় যখন তারা ভয়ে পিছিয়ে যায়। জ্যা, মার্ক বলা শুরু করে, তুমি জানো এই দাগগুলো কত পুরনো, মার্ক? অনেক পুরনো। আমার প্রতিপক্ষ ভীষণ শক্তিশালী ছিল, কিন্তু জানো শেষ পর্যন্ত কে মেঝেতে পড়েছিল গলাকাটা অবস্থায় আর চোখের জায়গায় গর্ত হয়ে গিয়েছিল? সেটা ছিলাম আমি না, হারামি। মার্ক জোর করে হাসার চেষ্টা করে, হাসি ফেটে গিয়ে অর্ধেকেই থেমে যায়। জ্যাক, দয়া করে, তোমরা তোমার বান্ধবীর কথা বলছিলাম না? মার্ক, শেষ জিনিস যেটা তুমি করতে চাইবে তা হলো আমাকে মিথ্যা বলা। মার্ক মুখ খুলতে যাচ্ছে, ঠিক তখনই রুমের একপাশে একটা ছোট্ট দরজা হঠাৎ খুলে যায় আর বেরিয়ে আসে আজকের রাতের সবচেয়ে বিরক্তিকর জিনিসটা। ঈশ্বরের দোহাই, আমাকে একা থাকতে দাও। আমি গম্ভীরভাবে বলি। মার্ক আর তার বন্ধুরা ঘুরে তাকায় আর দেখে সেই ছোট্ট মেয়েটা পুতুল সাজা সোজা হয়ে দাঁড়িয়ে আছে। তার চোখে এক অদম্য ধীরতা। তার মুখ উজ্জ্বল হয়ে ওঠে। ঈশ্বরের কোনো সম্পর্ক নেই এর সাথে। পাগল, সে বলে।